বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি নিয়ে রাজনীতিতে এক প্রকার তোলপাড়। রাজনীতিতে বিষয়টা সাড়া জাগিয়েছে, ব্যাপক মিডিয়া কভারেজ এবং মানুষের বা রাজনীতির অবজারভারদের বা রাজনীতি সচেতন মহলের তরুণ প্রজন্মের যথেষ্ট আগ্রহ। এটাকেই তোলপাড় বলে। একটা সময় ছিল যে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সেক্রেটারি কে বা কারা, এটা নিয়ে কারো কোনো আগ্রহই ছিল না। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের অধিকাংশ জনশক্তি গুপ্ত রাজনীতি করেছে, ইটস ট্রু, কিন্তু সভাপতি সেক্রেটারি এরা পরিচিত ছিল নর্মালি, এবং এরা মিডিয়া প্রেস রিলিজ দিত সেই 2013 সালেও। অর্থাৎ সভাপতি সেক্রেটারি এরা যে ফুল গোপন ছিল বিষয়টা এরকম নয়, দুই একটা কমিটি ছিল এরকম, কিন্তু কারো কোনো আগ্রহ কিন্তু ছিল না। এখন ধরে নিলাম যে ঢাবি শিবির গুপ্ত ছিল, কিন্তু যারা জানতো জামাত বা শিবিরের লোকজন তারা তো জানতো, তাদের মধ্যেও এটা নিয়ে কোনো আগ্রহ ছিল না যে ঢাবি শিবিরের সভাপতি এবার কে হয়েছে, সেক্রেটারি কে হয়েছে। জামাত নেতাদের আগ্রহ ছিল না। কেন ছিল না? যে এখান থেকে পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি হবে এরকম তো কিছুই না। সর্বোচ্চ ধৈর্য ধরলে, ছুটি না চাইলে একটা সেক্রেটারিয়েট মেম্বার করা হবে, তারপরে বিদায়, এর বাইরে কিছু না। সেই জায়গায় এখন পরিস্থিতি চেঞ্জ হয়েছে। নতুন বাংলাদেশ জামাত এবং শিবিরকেও নতুনত্ব উপহার দিয়েছে। জামাত তো অলরেডি জামাত 2.0 অলমোস্ট, আর শিবিরের মধ্যেও অনেক সংস্কার হয়েছে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে ঢাবি শিবিরের আজকের এই অনন্য উচ্চতা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কি করে, কে সভাপতি, কে সেক্রেটারি, পুরো জাতির দৃষ্টি থাকে সেদিকে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরই হচ্ছে পরবর্তীতে কেন্দ্রীয় শিবির। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের যিনি সভাপতি বা সেক্রেটারি, তিনি স্বাভাবিকভাবে অনিবার্যভাবে তার যোগ্যতা সবচেয়ে বেশি এবং তিনি শিবিরের সভাপতি সেক্রেটারি হবেন কেন্দ্রীয় টুডে একটু বড়। এটা মানুষ এক্সপেক্ট করে। জামাত শিবিরের লোকজনের মধ্যেও এরকম একটা ধারণা জন্ম নিয়েছে, যার ফলে সাধারণ প্রান্তিক পর্যায়ে জামাত বা শিবিরের লোকজনও এটা শেয়ার করে এবং চেহারা মুখস্থ করার চেষ্টা করে যে এই ছেলে সভাপতি, এই ছেলে সেক্রেটারি, এবং মানুষ সভাপতি সেক্রেটারির হোম ডিস্ট্রিক্ট খোঁজে যে এর বাড়ি কোন জেলায়, অথচ একসময় এটা কেউ চিনতই না, এবং তার সিজিপিএ কত, সে ম্যারিড না আনম্যারিড, ডাকসুতে তার পদ আছে কিনা, থাকলে কি, এগুলো মানুষ খুঁজে। এই যে আগ্রহ, জামাত বা শিবির যে রাইট ট্র্যাকে আছে তার প্রমাণ এটা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিত্তিক ছাত্র সংগঠন না হলে তারা কখনো ক্ষমতাসীন দলের পারফেক্ট ছাত্র সংগঠন হয়ে উঠতে পারবে না। ছাত্রলীগ যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃত্ব হারিয়েছে ওই দিনে আমি বলেছিলাম হাসিনা ইজ জয় বাংলা, হাসিনা শেষ। একটা পর্যায়ে দেখেছেন। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনীতি নিউক্লিয়াস, আতুর ঘর, যাই বলেন না কেন। এই জায়গায় যারা শক্তিশালী অবস্থান ধরে রাখতে না পারবে, আমি বলছি না যে আধিপত্য বা দখল না, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কারো দখলে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আইন অনুযায়ী চলে, নিয়ম অনুযায়ী চলে, সবার জন্য সমান সুবিধা, আমরা এটাই চাই। কিন্তু আধিপত্যটা যদি আপনি দেখেন যে কোন দলের জনশক্তি বেশি, কারা কতটা ক্রিয়েটিভ কর্মসূচি পালন করতে পারে, শিক্ষার্থীদের বেশি কারা আকৃষ্ট করতে পারে, কারা কত বেশি লোক নিয়ে মিছিল করতে পারে, আপনি এইটা যদি দেখেন, বা কারা নির্বাচিত হয়, ভোট পায়, সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির অনেক দূরে গিয়ে। এটা না পারলে বা এটা যাদের না থাকবে তারা রাষ্ট্র ক্ষমতা আসবে এটা আমি মনে করি না। যেমন ছাত্র দলের অবস্থা খারাপ, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, কোনো বিশ্ববিদ্যালয়ে তাদের অবস্থান নেই। এই পরিস্থিতিতে বিএনপি ক্ষমতায় আসাটা বাস্তবিক পক্ষে অসম্ভব। আর দ্বিতীয় কথা হচ্ছে ক্ষমতা আসলেও সেটা অন্যায্য। এখন এই অন্যায্যটা যদি হয় তাহলে কেন, সেই ব্যাখ্যা আমি অনেক আলোচনায় দিয়েছি, এখানে একটু সংক্ষেপে দিচ্ছি, কারণ সবাই তো আর সব শোনেন না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরটি আলোচনা আমার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের অনেক ছোট ভাইরাও শুনবেন, তারা অনেক এলিট মেধাবী। আমাদের অন্যান্য সব আলোচনা তাদের শোনা উচিত নয়, কারণ এটা প্রান্তিক পর্যায়ের সাধারণ জনগণের জন্য আমরা বলি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কেন্দ্রিক আলোচনা বা একটু রিচ আলোচনা এটা খুব কম, এটা অনেকে শুনবেন, এই কারণে এটা একটু বলি। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর কিছুটা হলো রাজনৈতিক শূন্যতা আছে, এতে কোনো সন্দেহ নেই, এবং এই শূন্যতাটা স্বাভাবিক এবং এটা মেনে নিতে হবে। তো এর ফলে একটা ঘটনা ঘটবে আগামী নির্বাচনে, যে বিএনপির অনেক অযোগ্য প্রার্থী অথবা অজনপ্রিয় প্রার্থী তারা নির্বাচিত হবে, যেটা হওয়া উচিত নয়। কেন নির্বাচিত হবে? জনগণ ক্ষুব্ধ, জনগণ ভোট দিতে চায় না, তারপরে সে হয়ে যাবে। কারণ জামাতের প্রার্থী বেশি অযোগ্য, জামাতের প্রার্থী
জামাতের উপর জনগণের যে সমর্থন আছে সেই সমর্থনটা ব্যালট বক্স পর্যন্ত আনারই দক্ষতা রাখে না, যার ফলে বিএনপির প্রার্থী স্বল্প জনপ্রিয়তা নিয়ে স্বল্প সমর্থন নিয়ে নির্বাচিত হয়ে যাবে। কিন্তু এই জায়গায় বিএনপির অবস্থা যে খারাপ, এই জায়গায় যদি শক্তিশালী কোনো স্বতন্ত্র প্রার্থী থাকতো, এখন যারা স্বতন্ত্র নির্বাচন অতীতে করতো বা স্বতন্ত্র হয়ে জেতার সক্ষমতা রাখে তারা অনেকেই ফেসিবাদের দোষর, যার ফলে হেভিওয়েট স্বতন্ত্র এখন আমরা দেখি না। আওয়ামী লীগ যদি নির্বাচনে স্বাভাবিক হতো তাহলে অনেক শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী আমরা দেখতাম, তখন বিএনপির ওই প্রার্থী জিততে পারতো না, জামাতও জিততে পারতো না, তখন ওই স্বতন্ত্র জিতে যেত। কিন্তু এখন যেটা হবে যে মানুষ বিএনপির উপর ক্ষুব্ধ, তারপরও জিতবে বিএনপি। কারণ কি? যে বিকল্প শক্তিশালী প্রার্থী নেই। তো এই হিসাবে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থান, তাতে ওভারঅল জাতীয়ভাবে বিএনপির ক্ষমতায় আসা উচিত নয়। কারণ তাদের সেই সক্ষম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিকে পুরো বাংলাদেশ সেদিকে, যারা পুরো বাংলাদেশের জনমত বাস্তবতা বুঝতে চান কিন্তু এত সক্ষমতা নেই আপনার, জাস্ট লুক এট ঢাকা বিশ্ববিদ্যালয়। ওখানে তাকালে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশ কোন দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে, বাংলাদেশ সেদিকে, রিয়ালিটি। এটা জুলাই আগস্ট বিপ্লবী সেটা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পতন, আওয়ামী লীগের পতন, ইকুয়াল টু। এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এটা বড় কিছু। অতীতে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এভাবে পাওয়ারফুল বা এভাবে চমকপ্রদ কিছু করতে পারেনি, কিন্তু এবার পাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মানে শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয় গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় চলে আইন অনুযায়ী, এখানে কারো কোনো আধিপত্য নেই, কিন্তু সংখ্যা বিবেচনায় যদি বলেন, শিক্ষার্থীদের সমর্থনের বিবেচনায় যদি বলেন, শিবির অনেক অনেক এগিয়ে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কমিটির প্রতি মানুষের আগ্রহ বেশি। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কমিটি প্রশংসায় ভাসছে, যেখানে যারা নেতা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের, শুধু রানিং না, ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মেধাবী। সাধারণত কোনো একটা ডিপার্টমেন্টে 4 আউট অফ 4 এটা সবাই পায় না, এটা কালে বলতে মাঝে মাঝে হয়। এই সর্বোচ্চ রেজাল্টধারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, যিনি চোখ বুঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবেন চাইলেই, সমস্ত যোগ্যতা রয়েছে। এ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। যে কতটা স্মার্ট কমিটি, এবং সেক্রেটারি আশিকুর তিনি অসাধারণ যোগ্যতা সম্পন্ন, এবং ইতিহাসের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম সেরা স্টুডেন্ট, তার ডিপার্টমেন্টের অনেক এগিয়ে। কিছুদিন আগেই তার রেজাল্ট নিয়ে তোলপাড় হয়েছে। তো দর্শক, এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির আসলে রাজনীতিতে হিট করেছে, যা দেখিয়েছে রাজনীতিতে এটা বিরল। এত যোগ্যতা সম্পন্ন লোক কোনো একটা বিরাট বৃহত্তর ছাত্র সংগঠনের শাখা সভাপতি সেক্রেটারি হয়, একদম সর্বোচ্চ রেজাল্টধারী, আবার ডাকসুতো নির্বাচিত, এটা রেয়ার। এটা এবার ঘটেছে। সাধারণত অতীতে ছাত্রলীগ ছাত্রদলের ক্ষেত্রে দেখা যায় যে যিনি ডাকসু জিএস হন তিনি কেন্দ্রীয় সেক্রেটারি, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস হওয়ার পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়েছেন। এটাও বিরল ঘটনা। অতএব দর্শক, 2026 সেশনের জন্য বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে। তাদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হবেন সদস্যদের মোহাম্মদ মহিউদ্দিন খান, আর সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসাইন হয়েছেন। তো এত হেভিওয়েট কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরও অতীতে তেমন পায়নি। কিছুটা পেয়েছিল শিশির মনি মির্জা গালিবদের আমলে, তাও এত মানে স্মার্ট কম্বিনেশন ছিল না। অসাধারণ। বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারির জোরালো অভিযোগ, বড় অভিযোগ, এবং এই অভিযোগে রাজনীতিতে মোটামুটি তোলপাড় সৃষ্টি করেছে। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য মুহূর্তের মধ্যেই গণমাধ্যমে ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যা বলেছেন এটা এদেশের অধিকাংশ জনগণের বক্তব্য, অধিকাংশ মানুষের বক্তব্য, এমনকি রাজনৈতিক দলগুলোরও বক্তব্য, কিন্তু অনেকে চাইলেও বলতে পারেন না। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিরা হচ্ছে হাটে হাড়ি ভাঙার লোক, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার লোক। অনেক কিছু সাহস করে বলতে পারেন, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারিরা র্যাকলেস, বেপরোয়া, তারা জীবনের ভয় করেন না। হাসিনার আমলে এই নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাদের ঘাটতারামূলক বক্তব্যের কারণেই কিন্তু শেষ পর্যন্ত হাসিনার পতন হয়েছে। স্বাভাবিক
বিএনপি জামাতের যে রাজনৈতিক পদ্ধতি তাতে কিন্তু হাসিনার পতন হয়নি। এই নাসিরুদ্দিন পাটোয়ারি তারেক রহমান নিয়ে মুখ খুলেছেন। এই যে তারেক রহমানকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে পুলিশ, সেনাবাহিনী বা চাটুকররা যেভাবে চাটে, এবং এনএসআই প্রধান থেকে শুরু করে বিভিন্ন উইংয়ের লোকজন যেভাবে, প্রশাসন যেভাবে তারেক রহমানকে স্যার স্যার বলছে, এতে লেভেল প্লেইং ফিল্ড নিঃসন্দেহে নষ্ট হচ্ছে। এনএসআই প্রধান থেকে শুরু করে আরো বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা তারেক রহমানের কাছে যেভাবে শোক বইয়ে স্বাক্ষর করার নামে ঘন্টার পর ঘন্টা মিটিং করে, আমি তো মনে করি যে এনসিপি, জামাত, চরমনায় সবার উচিত ছিল এই বিষয়ে কর্মসূচি দেওয়া, সংবাদ সম্মেলন করে জাতিকে জানিয়ে দেওয়া যে এটা কেন, কি আলাপ হয়েছে জাতির সামনে প্রকাশ করতে হবে। কি আলাপ হয়েছে, কিছু তথ্য আমরা পেয়েছি। বিএনপির লোকজন আমাদের কি বলেছে, যে আলোচনা হয়েছে ওই আলোচনা তারেক রহমানের সাথে করতে পারে না, তারা যেটা স্বীকার করেছে ওইটি করতে পারে না। দেশের অবস্থা কি, কোন দিকে যাচ্ছে, নানান বিষয়ে, যে দেশকে ভালো করতে হলে কি করতে হবে, আরে কি করতে হবে কি এটা গোয়েন্দা প্রধান তারেক রহমানের সাথে বলবে কেন? আর বিএনপির লোকজনকে যখন আমরা জিজ্ঞেস করি যে ভাই এই বৈঠক কেন, তখন তারা এনে বিনিয়ে বলো না শোক বইতে স্বাক্ষর করতে এসেছে। তো শোক বইতে স্বাক্ষর করতে আসলে ঘন্টার পর ঘন্টা মিটিং করতে হয়, এটা পেয়েছেন কোথায়? ইনসিডেন্টালি মিটিং হয়েছে, যে ঘন্টার পর ঘন্টা ইনসিডেন্টালি মিটিং হয়, কারো কোনো কাজ নাই, এটা চলছে। অতএব এর বিরুদ্ধে জামাত, এনসিপি, চরমনাই সবার সোচ্চার হওয়া উচিত, কিন্তু কার্যকরভাবে সোচ্চার হতে আমি দেখিনি। তবে আমার মনে হয় যে জামাত ইসলামী নির্বাহী পরিষদের মিটিং করছে, সমস্ত অসঙ্গতি নিয়ে তারা ধীরে ধীরে কথা বলবে, এগুলো সব তারা নোট করছে। আর নাসিরুদ্দিন পাটোয়ারিকে স্যালুট, যে সামগ্রিক যে সরকারের বা প্রশাসনের যে বিএনপির দিকে হেলে পড়া, পক্ষপাত, এ বিষয়ে তিনি মুখ খুলেছেন। অ্যাট দি সেম টাইম নাসিরুদ্দিন পাটোয়ারি মুখ খুলেছেন মানে বিড়ালের গলায় ঘন্টা বেঁধেছেন। ক্লিয়ার কথা, জামাত শিবির আপনাদেরকে বলে দিতে চাই, কুড়িগ্রামের ডিসি, সাবেক ছাত্রলীগ নেত্রী, ইসকন সদস্য, ভারতের দালাল, যে আচরণ করেছে ব্যারিস্টার মাহবুব সালেহীর প্রার্থিতার বিষয়ে, ওই কুড়িগ্রামের ডিসি ওই গর্ধব বুঝেই না যে বিষয়টা কি। বিসিএস কারার যারা হয় এদের একটা যে কত বড় গর্ধব একটা অংশ, ওটা আমি জানি। কিচ্ছু বুঝে না, শুধু কতগুলো বই পুস্তক সারাদিন সকাল সন্ধ্যা MP3 মুখস্থ করতে করতে বিসিএস কারার হয়েছে, দুনিয়ার কিচ্ছু বোঝে না। কিছু কিছু আছে এরকম, আবার কোটায় যেগুলো হয় ওগুলোর অবস্থা তো আরো খারাপ। তো এই টাইপের এক গর্ধব বিসিএস ক্যাডার কুড়িগ্রামের ডিসি, এবং যেহেতু ছাত্রলীগ করেছে, আর হতে পারে যে মাহবুব সালেহীদের সমসাময়িক, এ কারণে, আর মাহবুব সালেহী এরা শিবিরের হিট নেতা ছিল, যার ফলে তাদের প্রতি ব্যক্তিগত ক্ষোভ, আক্রোশ থাকতে পারে, যে কথা না শুনে উঠে যায়। অতএব এই নাসিরুদ্দিন পাটোয়ারির মুখ খুলেছে, জামাত শিবিরের ওই কুড়িগ্রামের ডিসির শেষ দেখে ছাড়া উচিত। জামাত শিবির যদি কুড়িগ্রামের ডিসিকে কুড়িগ্রাম থেকে ধাওয়াতে না পারে, তাহলে আমি ধরে নিব যে জামাত শিবির হ্যাডম নেই, এবং এই দুর্বল হ্যাডম নিয়ে আপনি জিততে পারবেন না। জামাত সবচেয়ে ভালো করবে রংপুর অঞ্চলে, সেই রংপুরের অন্যতম জেলা যেখানে জামাত খুব ভালো করবে কুড়িগ্রাম। রংপুরের 80-90% আসন জামাত জিতবে, যেরকম বরিশালের 80-90% বা তার চেয়ে বেশি আসন বিএনপি জিতবে, ওইরকম রংপুরে জিতবে জামাত। তারপরে সারা দেশে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, কোনো কোনো বিভাগে অর্ধেক অর্ধেক। যেমন বৃহত্তর খুলনার গোপালগঞ্জের সাইডটা, ওটা বিএনপি বা আওয়ামী স্বতন্ত্র এরা জিতবে। আবার খুলনা জেলা, সাতক্ষীরা জামাত অধ্যুষিত, কিন্তু খুলনার অন্যান্য জেলাগুলো, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, এগুলোতে বিএনপি জামাত অর্ধেক অর্ধেক। ঢাকায় আবার বিএনপি কিছুটা এগিয়ে থাকবে। এরকম নানা সমীকরণ আছে, ওভারঅল জামাত কিছুটা হলো এগিয়ে, আমার কাছে এটা মনে হয়েছে। তো সেক্ষেত্রে জামাতের সবচাইতে শক্তিশালী ঘাঁটি, যেখানে জামাত নিঃসন্দেহে সবচাইতে ভালো করবে, ক্ষমতায় যেতে পারুক বা না করুক, সেইখানের ডিসি এই নির্লজ্জ আচরণ, পক্ষপাত, এটার যদি কোনো তফারফা জামাত না করতে পারে, ওগুলো যদি না ধাওয়াতে পারে, সাংগঠনিকভাবে জামাত ইউনূসকে চাপ দিয়ে, ইসিকে চাপ দিয়ে যদি এই পক্ষপাত দুষ্ট ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াতে না পারে, তাহলে জামাতের প্রচন্ড সক্ষমতার অভাব প্রমাণিত হবে। এটা সিরিয়াসলি জামাত দেখবে বলে আমরা বিশ্বাস করি।
আর এই ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে এনসিপির। এনসিপি ভোটের বা সক্ষমতার বিবেচনায়, সাংগঠনিক বিবেচনায় তারা 5টা সিটের যোগ্য না। জামাত তাদেরকে 30টা সিট দিচ্ছে বা কিছুটা কমতে পারে। তো এই পরিস্থিতিতে আমি বিশ্বাস করতে চাই যে এনসিপির ছেলেদের প্রধান দায়িত্ব হবে নির্বাচন সুষ্ঠু করতে জামাতের চাইতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। এই জন্যে এই কুড়িগ্রামের ডিসি বা এরকম আরো যারা পক্ষপাত করছে তাদের বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তুলুন। ইউনূসকে বাধ্য করুন, নির্বাচন কমিশনকে বাধ্য করুন এই বিতর্কিতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এভাবে মগের মুল্লুক তো চলতে পারে না। আরো নানান জায়গায় বিএনপির লোকজন দ্বৈত নাগরিকত্ব নিয়ে তাদের প্রার্থীতা বৈধ হয়, আর সব প্রসিডিউর ঠিক থাকা সত্ত্বেও মাহবুব সালেহিটা দেখেই না, ওই ডিসি নাকি বুঝেই না, গর্ধব কোথাকার। তো দর্শক, প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। দেশের প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। তার অভিযোগের তীর বিএনপির দিকে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারিরা যেহেতু কথা বলেছেন, অতএব কিছু একটা ঘটবে বলে আমি বিশ্বাস করি। আর নাসিরউদ্দিন পাটোয়ারিদের জামাত সাথে নিয়েছে মূলত এই ধরনের অরাজ্যতার বিরুদ্ধে, প্রশাসনের জালিয়াতির বিরুদ্ধে কার্যকরভাবে ওরা টাইমলি দাঁড়াতে পারবে। এই জন্য বলা শুরু, এখন অ্যাকশন দেখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক প্রোগ্রামে এই কথা বলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে, সেই দলটি হলো বিএনপি। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশে এসেছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি, কিন্তু প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী অফিস বাদ দিয়ে রোডের পাশে গিয়ে তারেক রহমানকে সালাম বিনিময় করছেন। এ ধরনের কর্মকাণ্ড আমরা শেখ হাসিনা আমলেও দেখেছি, বর্তমান বাংলাদেশে এমন দৃশ্য আর দেখতে চাই না। তাহলে প্রশাসনের যারা এই কাজ করছে তাদেরকে চিহ্নিত করতে হবে, কেনই চাটুকারিতা করছে তাদেরকে খুঁজে বের করতে হবে। নির্বাচন সুষ্ঠু করতে পারলে করুন, নইলে করার দরকার নেই। নির্বাচন মানেই সুষ্ঠু নির্বাচন, অতএব সুষ্ঠু নির্বাচন মাস্ট করতে হবে। আর যদি এটা করতে না পারেন, নির্বাচন স্থগিত করেন, যখন পারবেন তখন ঘোষণা করেন। অতএব দর্শক, কিছু একটা এবার ঘটবে বলে মনে হয়। আমি যেটা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে, হতে বাধ্য হবে, আর নইলে ভুয়া নির্বাচন আর সেই নির্বাচন বাতিল হতে বাধ্য হবে। উল্টাপাল্টা কিছু বাংলাদেশে টিকবে না।